এখানে চমকটা দেখবেন আপনারা, উচ্চ কক্ষে মোট 100টি আসন, বিএনপি জোট পেয়েছে প্রায় 47টি আসন, আর জামাত প্রায় 44টি আসন। এখানে ব্যবধান মাত্র 3টি। নিম্ন কক্ষে ব্যবধান বড়, কিন্তু উচ্চ কক্ষে খুবই কম। এখানে রাজনীতির আসল খেলা। কোনো বড় আইন পাশ করতে গেলে 51টি সমর্থন দরকার। সে সমর্থনটা কেমন সেটা আমি আপনাদেরকে একটু বুঝিয়ে বলছি। আপনি ভিডিওতে দেখেছেন, আমি একটু আগে বলেছি যে বিএনপি পেয়েছে 47টা আসন এবং জামাত পেয়েছে 43টি আসন। এটা পাওয়ার কারণ, এখানে 2-3 কম বেশির কারণটা কি? মানে খুবই সিম্পল। এখানে আসন সংখ্যা ব্যবধান অনেক হলেও এই উচ্চ কক্ষে এসে কেন জামাত আর বিএনপির মধ্যে পার্থক্যটা অল্প দেখাচ্ছে? এখানেই হচ্ছে হিসাব। কারণ ভোটের দিক থেকে জামাত পিছিয়ে নেই, মাত্র 2.7% ভোট পিছিয়ে, যার কারণে উচ্চ কক্ষে তাদের আসন বিএনপির কাছাকাছি অবস্থানে। এখন এখানে প্রশ্ন হলো, যদি কোনো আইন পাশ করতে হয় তাহলে বিএনপি একা কখনো সেটি করতে পারবে না। কেন? কারণ আইন পাশ করতে হলে 51টি সমর্থন দরকার, যেখানে বিএনপির সমর্থন আছে মাত্র 47টি। বাকি 4টি সমর্থনকারী আসন কোথা থেকে নেবে তারা? অবশ্যই বিরোধী দল থেকে। সে বিরোধী দল হতে পারে জামাত অথবা এনসিপি বা আরো অন্যান্য যারা আছে তারা। তো এখানে যদি জামাত বা এনসিপি এরা সমর্থন না দেয়, তাহলে কিন্তু বিএনপি বড় ধরনের কোনো আইন পাশ করতে পারছে না। সুতরাং রাজনীতি এখন একপাক্ষিক নেই, রাজনীতি হয়ে গেছে আলোচনার সমতুল্য। কাউকে ছাড়া কেউ ক্ষমতার অপব্যবহার করতে পারবে না। দেখেন এখানে ছোট দলগুলো কত বড় একটা ভূমিকা পালন করে। তারা কিন্তু বড় বড় সিদ্ধান্তকে আটকে দিতে পারে, নিম্ন কক্ষে যত বড় সংখ্যাগরিষ্ঠতা থাকুক না কেন। উচ্চ কক্ষে সমঝোতা না হলে এককভাবে সিদ্ধান্ত নেওয়া যায় না। ধরে নিন কোনো আইন পাশ হলো, কিন্তু উচ্চ কক্ষে সমর্থন না, মানে উচ্চ কক্ষে সমর্থন মিলল না, তাহলে বাধ্য হয়ে সমঝোতা করতে হবে। এটাই বাংলাদেশ, এটাই এখন বাংলাদেশের রাজনীতির বাস্তবতা। মূল প্রশ্নে আসি, দর্শকের মতামত। সারসংক্ষেপে বলি, ভোটের শতাংশ সামান্য, কিন্তু আসনের পার্থক্য অনেক। ক্ষমতার ভারসাম্য এখন ছোট দলগুলোর হাতে। এটি কি স্থিতিশীল রাজনীতি আনবে, নাকি আরো আলোচনার দরজা খুলবে? আপনি কি মনে করেন কমেন্টে অবশ্যই জানাতে ভুলবেন না। ভিডিওটি অনেক অনেক শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।